ভোটার কার্ড ভেরিফিকেশনের এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেখানে নানা ধরনের প্রশ্ন উঠছে। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, তার থেকেও বড় প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, এই ব্যাপারে সুপ্রিম কোর্টই বা কী বলল। আমি সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের দেব। আর এই ভোটার কার্ড ভেরিফিকেশন সংক্রান্ত এই ভিডিও দেখার পরে আর আপনাদের কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। এবং এই সংক্রান্ত ফিউচার আপডেটের জন্য আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমরা যে মুহূর্তে নতুন আপডেট পাবো আপনাদের কাছে নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে একদম ভুলবেন না, কারণ তাহলে যখনই আমরা আপডেটগুলো দেব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন, সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আ ভেরি স্পেশাল এপিসোড অফ বিউটিফুল জার্নিজ। আর আমরা জানি যে এই ভোটার কার্ডের ভেরিফিকেশন সেটা এই মাসেই মানে আগস্টে ইনফ্যাক্ট হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলে অলরেডি বিহারে শুরু হয়ে গিয়েছে এবং এই ভোটার কার্ড ভেরিফিকেশনের এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ও হ্যাঁ, এই যে বিশেষ এবং নিবিড় সংশোধন যেটা আমরা বলছি অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটা পশ্চিমবঙ্গে শেষবার হয়েছিল কিন্তু 2001-2 সালে এবং 2002-এর জানুয়ারিতে এর সংশোধিত তালিকা সেটা প্রকাশ করা হয়েছিল। এই 2002-এর পরে আবার 2025 অর্থাৎ 23 বছর পর আবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে। কিন্তু এই জিনিসটা যে হচ্ছে অর্থাৎ যেটা বিশেষ এবং নিবিড় সংশোধন, সেখানে নানা ধরনের প্রশ্ন উঠছে। কী কী প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক? 2 নম্বর প্রশ্ন, বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে? যদি চলে তাহলে কোন কোন কাগজ? 3 নম্বর প্রশ্ন, কাদের বাবা ও মায়ের বা বাবা বা মায়ের জন্ম সংক্রান্ত প্রমাণ বা কাগজপত্র দেখাতে হবে? বাবা ও মায়ের বা বাবা বা মায়ের, 2 রকমই আছে, আমি আসছি পরে। 4 নম্বর প্রশ্ন, কাদের কোনো কাগজপত্র দেখানোরই দরকার পড়বে না? এদের তাহলে কি করতে হবে? এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু সবার জন্যই অ্যাপ্লিকেবল, সুতরাং যাদের কাগজপত্র দেখাতে হবে না তাদের কি করতে হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজপত্র দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো? এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন, এই প্রশ্নগুলো তো আছে, তার থেকেও বড় প্রশ্ন, মামলা হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন কি আদৌ ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবে? আমরা জানি সুপ্রিম কোর্টে অলরেডি মামলা হয়েছে এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই ব্যাপারে সুপ্রিম কোর্টই বা কী বলল, এই ব্যাপারে কি রায় দিল? এই এত প্রশ্ন আর এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব। মন দিয়ে ভিডিওটা দেখুন আর এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন। শুরু করার আগে একটা দরকারি কথা বলা খুব জরুরি। আপনারা হয়তো মনে করবেন যে হঠাৎ বিউটিফুল জার্নিজে এই ধরনের টপিক কেন? বিউটিফুল জার্নিজ তো নর্মালি ঘোরা বেড়ানো, ট্রাভেল ব্লগিং, ট্রাভেল গাইড এগুলো দিয়ে থাকে। তার কারণ হচ্ছে এই টপিকটা এত লোকের কাছে কনফিউশন তৈরি করছে যে আমার মনে হলো যে আমাদের উচিত এই ব্যাপারে আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা আমাদের দর্শক রয়েছেন তাদের কাছে আমাদের একটু পৌঁছানো উচিত। এর আগেও আমরা যদি এরকম ন্যাশনাল ইম্পর্টেন্স কোনো বিষয় থাকে সেই বিষয়গুলো আমরা কিন্তু বিউটিফুল জার্নিজের চ্যানেলে ভিডিও নিয়ে এসেছি। যেমন চন্দ্রযানের সময় আমরা ভিডিও নিয়ে এসেছিলাম, ঠিক সেরকমভাবে এইটাও আমাদের মনে হলো যে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই কারণে এই ভিডিও। তাহলে চলুন এবার ঢুকে পড়ি আমাদের টপিকে। প্রথম প্রশ্ন কী ছিল?
প্রথম প্রশ্ন হচ্ছে, ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক নয়, অন্য কাগজও চলবে। উত্তর হচ্ছে না, বাধ্যতামূলক নয়। তবে যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে বা যদি বার্থ সার্টিফিকেট জোগাড় করার কোনো অপশন থাকে, তাহলে কিন্তু এইটা সবচেয়ে বেস্ট অপশন, সবচেয়ে বেস্ট। কারণ একবার যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট চলে আসে বা আপনার কাছে বার্থ সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতেও আপনার কিন্তু আর অসুবিধায় পড়ার প্রয়োজন পড়বে না। সুতরাং জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক নয়, অন্যান্য কাগজে চলবে। কিন্তু জন্ম শংসাপত্র যদি থাকে বা যদি ওটা জোগাড় করে নেওয়া যায়, কারণ এখন জন্ম শংসাপত্র আপনার যদি মানে অনেক আগেও জন্ম হয়ে থাকে, আপনি সেটা মিউনিসিপ্যালিটিতে বা সংশ্লিষ্ট হাসপাতালে বা যেখানে আপনি জন্মেছিলেন সেখানে অ্যাপ্লাই করলে তারা কিন্তু দেবে। যদি ওটা পেয়ে যান তাহলে পরে সেটা সবচেয়ে ভালো হয়। এবার আসি 2 নম্বর প্রশ্নে। বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে? যদি চলে তাহলে কোন কোন কাগজ? যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে অন্য কাগজ দেখালেও কি হবে? যদি হয় তাহলে কি কি কাগজ দেখাতে হবে সেটা আমি এরপরেই বলে দিচ্ছি। এই দেখুন, এখানে এই কাগজগুলো বলা আছে। এইখানে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, যেই 11টা ডকুমেন্ট এর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনি সাবমিট করতে পারেন। যদিও এটা কিন্তু বিহার ভোটের পরিপ্রেক্ষিতে, আমি আবারও বলে দিই যে পশ্চিমবঙ্গে কিন্তু এই সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনও নির্বাচন কমিশন দেয়নি। আপনি যত ভিডিও দেখছেন সেই সমস্ত ভিডিওতে কিন্তু বেসিক্যালি বিহার ভোটে যেভাবে কাজ হচ্ছে সেটাকে ধরে আমরা অ্যাজিউম করছি। এখানে নির্দেশিকা এখনও আসেনি। ধরে নেওয়া যেতে পারে যে বিহারে যেভাবে হয়েছে সেভাবেই এখানে হবে। সেই পরিপ্রেক্ষিতে এই 11খানা ডকুমেন্ট নির্বাচন কমিশন স্পেসিফাই করেছে ভোটার কার্ডের নাম মানে ভেরিফিকেশনের জন্য চলবে বলে। যার একটা হচ্ছে যে গভর্নমেন্টের যে কোনো ধরনের আইডেন্টিটি কার্ড, যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন বা যদি আপনি পেনশনার হন অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের ইস্যু করা কোনো আপনার কাছে আইডেন্টিটি কার্ড থাকে, তাহলে পরে সেটা ডকুমেন্ট হিসাবে চলবে। তার কারণ হচ্ছে যে যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে ধরে নেওয়া হচ্ছে যে সেই ডকুমেন্টগুলো আগেই ভেরিফাই করে নেওয়া হয়েছিল। দ্বিতীয় হচ্ছে, এনি আইডেন্টিটি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট issued in India by government বা লোকাল অথরিটিস, ব্যাংক, পোস্ট অফিস, PSU এরা। অর্থাৎ যদি আপনার কাছে গভর্নমেন্টের অন্যান্য বডি বা লোকাল অথরিটিস বা পোস্ট অফিস বা LICর কোনো সার্টিফিকেট বা ডকুমেন্টেশন থাকে বা কোনো আইডি কার্ড থাকে তাহলে সেটা দেখালেও কিন্তু হবে। 3, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে হবেই। 4 নম্বর, পাসপোর্ট। যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলেও হবে। 5 নম্বর, ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ডস বা ইউনিভার্সিটি। অর্থাৎ আপনার কাছে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, যেটা আপনার বয়সের প্রমাণ হিসেবে গণ্য করা হয়, সেটা থাকলেও হবে। 6 নম্বর, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। যদি আপনার রাজ্য সরকার যদি আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করে তাহলেও হবে। তারপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। অর্থাৎ যারা বনাঞ্চলের কাছাকাছি বসবাস করেন, যাদের বন অধিকার সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট দেখালেও কিন্তু হবে। 8 নম্বর, যদি আপনার কাছে কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, OBC, SC বা ST এই ধরনের কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দেখালেও কিন্তু হবে। 9 নম্বর,
যদি আপনার কারণ এইটা তো বিহারে ইস্যু করা হয়েছিল, অন্যান্য স্টেটেও হবে, তো বলা হচ্ছে যদি আপনার স্টেটে এনআরসি হয়ে থাকে, অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, যদি আপনার স্টেটে এনআরসি হয়ে থাকে তাহলে সেই এনআরসিতে যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট দেখালেও হবে। 10 নম্বর, ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট লোকাল অথরিটিস বা স্টেটের, অর্থাৎ পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট যেটা, সেটাও কাজ চলবে। আর 11 নম্বর, এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, অর্থাৎ যদি গভর্নমেন্টের তরফ থেকে কোনো ল্যান্ড বা প্লট বা হাউস আপনাকে অ্যালট করা হয়ে থাকে তাহলে পরে সেই সার্টিফিকেটটাও আপনার চলবে। তাহলে এই 11টা সার্টিফিকেটকে ইলেকশন কমিশন বলেছে যে আপনারা এগুলো দেখাতে পারেন, বার্থ সার্টিফিকেট দেখানোর ম্যান্ডেটারি নয়। এবারে আসি 3 নম্বর প্রশ্নে, কাদের কাদের বাবা ও বা মায়ের জন্ম সংক্রান্ত প্রমাণ বা কাগজপত্র দেখাতে হবে, কাদের কাদের হবে? এইটার অ্যাকচুয়ালি দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে 1987, আরেকটা ভাগ হচ্ছে 2004। এই দুটো ভাগ আছে। কিন্তু 1987-এর পরে যারা জন্মেছেন তাদের বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের কাগজপত্র দেখাতে হবে, আর 2004 সালের পরে যারা জন্মেছেন তাদের বাবা এবং মায়ের কাগজপত্র কিন্তু দেখাতে হবে। কাগজপত্র ওই 11টা ডকুমেন্ট হলে চলবে। তাহলে এইটা হচ্ছে, এই দুটো ভাগ আছে, আমি এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করে দেব। আপাতত জেনে রাখুন এই দুটো যে বছর, অর্থাৎ 1987 এবং 2004, 1987 সালের পরে যদি আপনার জন্ম হয় তাহলে বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনের কাগজপত্র দেখাতে হবে। 2004 সালের পরে যদি জন্ম হয় তাহলে বাবা এবং মা দুজনেরই কাগজপত্র দেখাতে হবে। কেন দেখাতে হবে? তার কারণ এই সংক্রান্ত আইন এই সময় পাস হয়েছিল, আমি সেগুলো বিস্তারিত পরে আসবো, এখন এটা জেনে রাখুন। এবারে আসছি 4 নম্বর প্রশ্নে, কাদের কাদের কোনো কাগজপত্র দেখানোর দরকার পড়বে না? কাদের কাদের কোনো কাগজপত্র দেখানোর দরকার পড়বে না। আর যদি কাগজপত্র না দেখাতে হয় তাহলে এদের কি করতে হবে? উত্তর হচ্ছে, যাদের 2002 সালে যে আগের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল তার যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকায় যদি নাম থেকে থাকে আপনার, তাহলে আপনাকে আর কোনো কাগজপত্র দেখাতে হবে না। তাহলে কি করতে হবে? প্রত্যেক ভোটারের কাছে কিন্তু এইবার একটা ফর্ম ইলেকশন কমিশন পাঠাবে থ্রু বিএলও, অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তাদের মাধ্যমে। এবার সেই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। ফর্মে কি আছে, মানে এটা একটাই ফর্ম, কিন্তু আমি দুটো স্ক্রিনে দেখাচ্ছি যাতে একসঙ্গে টোটালটা বুঝতে সুবিধা হয়। এইখানে আপনাকে এই ফর্মটা, এটা বিহার ইলেকশনের কিন্তু ফর্ম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন আসবে তখন বাংলা ভাষাতেও আপনারা পাবেন বা অন্যান্য ভাষাতেও থাকবে, সুতরাং আপনাদের ফিল আপ করতে অসুবিধা হবে না। আর এই ফর্ম নিয়ে আসবেন যে বুথ লেভেল অফিসাররা, তারা আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে দেবেন যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। কাজেই সেটা আপনারা তখন পাবেন। তাও আমি একবার বলে দিচ্ছি, ছুঁয়ে যাচ্ছি। এখানে প্রথমে ইলেক্টার্স নেম, অর্থাৎ আপনার নাম লিখতে হবে, আপনার এপিক নাম্বার দিতে হবে, আপনার অ্যাড্রেস দিতে হবে, আপনার সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা দিতে হবে, আপনার পার্ট নাম্বার আর নেম দিতে হবে, আপনি যেখানে এসিপিসি নেম অর্থাৎ ভোট যেখানে দেন তার নাম দিতে হবে, স্টেট দিতে হবে, এখানে আপনার ছবি লাগাতে হবে, এরপরে আপনার এখানে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার আধার নম্বর দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এরপরে ফাদার্স নেম দিতে হবে, ফাদার্সের অর্থাৎ বাবার নাম এবং বাবার এপিক নাম্বার দিতে হবে, তারপরে মার নাম বা মাদার্স নেম দিতে হবে, তার এপিক নাম্বার দিতে হবে। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী তার নাম এবং তারও এপিক নাম্বার এখানে দিতে হবে। এরপরে একটা ডিক্লারেশন আছে। এই ডিক্লারেশনে কি বলছে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, আমি এটা বলছি যে
আমার জ্ঞানত আমি যে তথ্য দিচ্ছি সেটা সম্পূর্ণ নির্ভুল, এইটা ডিক্লেয়ার করতে হবে। তথ্য কি? তথ্য হচ্ছে আপনি কবে জন্মেছিলেন তার আপনাকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। বলছে যে প্রথম হচ্ছে আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্য অ্যাবাভ অ্যাড্রেস অ্যান্ড আ সিটিজেন অফ ইন্ডিয়া। প্রথম ডিক্লারেশন হচ্ছে কি, যে আমার বয়স 18 বছরের ওপরে, আমি এই দেশের একজন সাধারণ নাগরিক বা সাধারণ অধিবাসী এবং আমি ভারতবর্ষের একজন নাগরিক, এইটা আপনি ডিক্লেয়ার করছেন। দ্বিতীয় হচ্ছে, এটা হচ্ছে প্রথম। তারপরে দ্বিতীয় হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, বিফোর 1/7/1987। খুব ইম্পর্টেন্ট ডেট এটা। কেন এটা আমি পরে বলছি, পরে বলে দেবো আমি। তো এই 1/7/87 আগে আমি জন্মেছিলাম, এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন কি, আচ্ছা এইখানে তিনটেই পরপর আছে। যে প্রথমটা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987, এইটা একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 0-12 অর্থাৎ 2004, অর্থাৎ আমার জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে। যে কোনো একটা আপনাকে টিক করতে হবে। আর 3 হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, অর্থাৎ আমি জন্মেছি ভারতবর্ষে 2/12/2004 পরে। এই তিনটে যে কোনো একটা টিক করবেন, ঠিক আছে? যেটা টিক করলেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু ডকুমেন্ট দিতে হবে। এখন এই 1987 সালের আগে যদি জন্মে থাকেন এবং যদি 2002-এর ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না। কিন্তু 1/7/2087 আগে জন্মেছেন কিন্তু 2002-এর ভোটার লিস্টে আপনার নাম ছিল না, তাহলে কিন্তু আপনাকে আপনার নিজের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে, যে ডকুমেন্টটা প্রমাণ করবে যে আপনি ভারতবর্ষেই জন্মেছিলেন। দ্বিতীয় হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া যদি 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে জন্মে থাকেন তাহলে আপনার একটা ডকুমেন্ট দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে আপনার বাবা বা মায়েরও একটা ডকুমেন্ট দিতে হবে, বাবা বা মা। এবং এই ডকুমেন্টটাও কিন্তু যদি বাবা বা মার নাম 2002-এর ভোটার লিস্টে থেকে থাকে তাহলে সেই ডকুমেন্টটা কিন্তু গ্রাহ্য হবে বলে ইলেকশন কমিশন জানিয়েছে। আর 3 নম্বর হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, 2/12/2004 পরে যদি আপনি জন্মে থাকেন তাহলে বাবা এবং মা দুজনেরই ডকুমেন্ট লাগবে, তার সঙ্গে আপনার তো লাগবেই। তো এই 3 জনের ডকুমেন্টই দিতে হবে। ডকুমেন্ট কোনগুলো? ওই যে 11টা ডকুমেন্ট বলেছিলাম ওর মধ্যে থেকে। আর বাবা এবং মা তাদের যদি 2002-এর ভোটার লিস্টে নাম থেকে থাকে, যেটা এর আগের বার হয়েছিল, তাতে যদি নাম থেকে থাকে তাহলে পরে ওইটাই ডকুমেন্ট হিসাবে গ্রাহ্য হবে। আর যদি আপনি ভারতের বাইরে জন্মে থাকেন তাহলে এখানে টিক করবেন যে আমি ভারতবর্ষের বাইরে জন্মেছি, তাহলে সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট দিতে হবে। আর আরেকটা হতে পারে আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়েছিলেন বাই রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশন, সেইটাও আপনাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ যে কোনো একটা আপনাকে টিক করতে হবে। তারপরে আপনার এই ডিক্লারেশন দিয়ে ডেট প্লেস দিয়ে আপনাকে সাইন করে দিয়ে দিতে হবে। এইটা গেল ফর্মটা। এইবার আসছি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজ দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো? এটা বলা সম্ভব নয়, কারণ ইলেকশন কমিশন ফাইনালি যখন এখানে আসবেন তখন ওনারা কি ক্রাইটেরিয়া স্থির করবেন সেটা কিন্তু আমরা এখনও জানি না। কিন্তু যদি কাগজপত্র দেখাতে না পারেন এবং 2002-এর ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু সেই সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ। কিন্তু এইটা তো হলো, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন আছে যে আমরা জানি যে এই ইলেকশন কমিশনের যে বিজ্ঞপ্তি সেটা নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে মুভ করেছে মানে বেশ কিছু দল বা ব্যক্তি, এবং ফলে আরেকটা বড় প্রশ্ন উঠে এসছে যে মামলা হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন কি আদৌ ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবে? আদৌ কি পারবে? আর তার থেকেও বড় প্রশ্ন, এই যে মামলাটা হলো এই ব্যাপারে সুপ্রিম কোর্টই বা কী বলল, এই ব্যাপারে কি রায় দিল?
আর আরও কিছু প্রশ্ন আছে, যেমন আধার কার্ড। দেখ, সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দেওয়ার পরামর্শ দিয়েছে। তার মানে কি আধার কার্ড দেখালে হবে? তার মানে কি রেশন কার্ড বৈধ নথি বলে গণ্য হবে? তাহলে কি ইলেকশন কমিশনের কে এটা মানতে হবে? তার ক্ষমতা কতটুকু? এই সমস্ত একগুচ্ছ প্রশ্ন নিয়ে আমরা আসছি এর পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে ওইটা। সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন ক্লিক করে রাখুন। এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেই কারণেই আমরা এটা বিউটিফুল জার্নিতে নিয়ে এসেছি এবং আমরা কিন্তু এটার আপডেট দেব। ফলে যখনই আপডেট আসবে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন, এবং আরও যদি কিছু প্রয়োজনীয় তথ্য থাকে সেটাও আমরা এর পরের ভিডিওতে আনবো। সুতরাং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখতে কিন্তু একদম ভুলবেন না। পরের ভিডিওতে আমি এই ডিটেলগুলো নিয়ে আলোচনা করব। একটা ভিডিওতে এত কথা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর তাছাড়া কিছু কিছু আপডেট এখনও কিন্তু আমাকে নিতে হবে। এই সুপ্রিম কোর্টেরই বা এটা আরও দুদিন পরে এর আরেকটা শুনানি আছে, তো আমরা সেইগুলো হাতে পাওয়ার পর এই টোটাল ব্যাপারটা নিয়ে আমরা এখানে আসব। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন এই আমি যে ডকুমেন্টগুলো বললাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি আবারও বলছি বার্থ সার্টিফিকেট, সেটা যদি জোগাড় করতে পারেন চেষ্টা করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।